দর্শক, আয়না ঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি তাদের সাথে যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বন্দিশালায় বন্দি জীবন কাটিয়েছেন এবং যারা ফিরে এসেছেন তাদের সাথে। আমরা কথা বলি সে সমস্ত হতভাগ্য পরিবারের সদস্যদের সাথে যারা দীর্ঘ ১.৫ দশক ধরে তাদের স্বজনদের ফিরে আসার অপেক্ষায় আছেন। আমরা কথা বলি এমন ব্যক্তিদের সাথে যারা দীর্ঘদিন ধরে এই মানবতা বিরোধী অপরাধ, গুম এবং খুনের ব্যাপারে সোচ্চার ছিলেন, সে সমস্ত মানবাধিকার কর্মীদের সাথে। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন দুজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলবার জন্য, যাদের একজন তার ভাইকে খুঁজে ফিরছেন গত ১৩ বছর ধরে। তার নাম সাইফুল ইসলাম মিথুন, যিনি তার ভাই তরিকুল ইসলাম ঝন্টুকে খুঁজে বেড়াচ্ছেন গত ১৩ বছর ধরে। মিথুন, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আরেকজনকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি কথা বলবার জন্য, যিনি নিজে গুমের শিকার হয়েছিলেন। ১৮৬ দিন তিনি আয়না ঘরে বন্দী ছিলেন। তিনি মেহেদি হাসান রুয়েল। তিনি ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসাবে সদ্য বিদায়ী। জনাব রুয়েল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমি প্রথমে রুয়েল আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেন আপনি শেখ হাসিনার রোষানলে পড়েছিলেন? কি এমন অন্যায় ছিল তাদের দৃষ্টিতে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই আমার যে সকল ভাই এবং সহযোদ্ধারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম এবং খুনের শিকার হয়েছেন। আপনারা জানেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিনের ভোট রাতে করার জন্য, তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা ভিন্নমত তার পোষণ করেছে যাদেরকেই সে এই ক্ষমতা টিকিয়ে থাকার জন্য যাদেরকেই সে স্বৈর সরকার মনে করেছেন যে যারা রাজনীতিতে অ্যাক্টিভ থাকলে, যারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে, এমন কিছু লোকজনকে যদি গুম করা যায়, বিএনপি প্লাস ভিন্ন মতের যারা রাজনীতি করে তাদের মনে একটা আতঙ্ক তৈরি করার জন্য দেশে গুমের নামে যে আয়নাঘরটা, আমরা কিন্তু আয়নাঘরের সাথে এর পূর্বে পরিচিত ছিলাম না। এই স্বৈর সরকারই কিন্তু আপনার আয়নাঘর তৈরি করেছে, যাতে যারা তাদের মতকে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার পথে বাধার সম্মুখীন করবে তাদেরকেই আপনার সেই ধরনের সেই আন্দোলনকারী যে নেতৃত্ব দানকারীদেরকেই মূলত টার্গেট করে সে গুম এবং খুনের শিকার করেছে। আপনি তো 2014 সালের 26 ফেব্রুয়ারি আপনি গুম হয়েছেন। মানে তখন আপনাকে কেন শেখ হাসিনা বা তার বাহিনী হুমকি মনে করলো? তখন তো আপনি কোন পদে ছিলেন? ছাত্রদলের কি দায়িত্ব পালন করছিলেন? আমি 2004-এ তিতুমির কলেজে ছাত্র রাজনীতির সাথে জড়িত। ছাত্রদলের রাজনীতির সাথে 2004-এ আমি তিতুমির কলেজ ডিপার্টমেন্টের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। এরপর থেকেই আমি আমাদের পার্টির নিয়মিত প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে সামনের সারিতে দাঁড়িয়ে থেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন, 2014 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে অবৈধ সরকার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার বালুর ট্রাক দিয়েছিল এবং অন্যায়ভাবে তাকে অবরোধ করে রেখেছিল দীর্ঘদিন। তখন আমাদের দল ধারাবাহিকভাবে কিছু কর্মসূচি দিয়েছে, হরতাল, অবরোধ। আমি ওই সময় ছাত্র রাজনীতিতে খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করে রাজনীতিটা করতাম। আমি মনে করি আমি গুলশানে আমাদের পার্টির যে দায়িত্ব, হরতাল অবরোধের যে
দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমি সঠিকভাবে পালন করার কারণেই, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণেই স্বৈর সরকারের রোষানলে আমি পড়েছিলাম। জি, আমি একটু মিথুন ভাই আপনার কাছে যেতে চাই যে আপনার ভাই তরিকুল ইসলাম ঝন্টু তিনি কি দায়িত্ব পালন করছিলেন, তাকে কেন, কবে, কিভাবে তুলে নিয়ে যাওয়া হলো? আমার বড় ভাই তরিকুল ইসলাম জন্টু ও তেজগাঁ কলেজের জয়েন্ট সেক্রেটারি ছিল। তখন ও একটা সংগঠনের প্রতি অনেক অ্যাক্টিভ ছিল। ওই সময় হরতাল অবরোধ কন্টিনিউ চলে। তখন খুবই একটা করুণ মানে স্বাভাবিক পরিবেশ ছিল না ওই মুহূর্তে। সেটা 2013 সালে, 13 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে এক মাস আগে 6 ডিসেম্বর রাত আনুমানিক 9টা থেকে 9:30 দিকে বাসা থেকে বের হয়ে গেছে। আমাদের একটা দোকান লন্ডি করি, ওই লন্ডি দোকানের উদ্দেশ্য বের হয়ে গিয়েছে। যখন বের হয়েছে আমি তখন বাইরে ছিলাম। বাইরে থাকার অবস্থায় ও আমাকে একটা ফোন দিয়েছিল যে আমি একটু বাইরে আছি, কখন তুই বাসা আসবি। আমি বললাম আমার বাসা আসতে একটু দেরি হবে। ঠিক আছে, আমার দেরি হবে। আমি তখন 10টা 10:30টার দিকে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে দেখি ও আর বাসা ফিরে আসে না। তখন হরতাল অবরোধ চলে, খুব দেশের পরিস্থিতি খুব খারাপ। এই রাত্রেবেলা আবার বাইরে যাব, তখন খুবই টেনশনে ছিলাম যে এখন বাইরে যাব কি যাব না। মা বলতেছে, তখন আমি আর যাই না। তখন মা গেল আর আমার মা গেল আর আমার ভাবি তার নিচে গেল, আমাদের নিচে গ্রেজে গেল। ওখানে যাইয়া দেখলো রাস্তাঘাটের কোনো লোকজন কিছু নাই, কিছু শিনশন, একদম নীরবতা চলতেছে। তখন আমরা ভাবলাম যে হয়তো ওর মোবাইলটাও বন্ধ। তখন হয়তো ভাবলাম যে অন্য কোথাও চলে গেছে, মোবাইলটা মনে হয় চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। আমরা ঘুমাই নাই বলতে চলে, একদম সারা রাত্র সজাগ এরকম। পরদিন একদম ফজরের পরই একদম খুব সকালবেলা আমাদের বাসায় একটা ছেলে আসছে, জামাল করে নাম, যে ও দোকান যে সাধারণত বসতো। জামাল ভাই এসে বলতেছে যে খালাম্মা, জন্টুকে তো ডিবিতে গতকালকে তুলে নিয়ে গেছে। কোত্থেকে তুলে নিল? এটা ওই জামাল ভাই তার পাশে একটা দোকান ছিল, তার নাম জসিম, ঢাকা লন্ডি। ওই লন্ডি দোকানে সাধারণত ও বসে, আর আমরা ওই দোকানে লন্ডির কাজগুলো করাই। ওই লন্ডি দোকান থেকে তুলে নিয়ে গেছে। তখন তো আমরা কালকে তুলে নিয়ে গেল। পরে আমরা ওই লন্ডি দোকানে গেলাম, আমি গেছি, আমার মা গেছে যে কি খবর। তো বলো, তখন ওই যে দোকানটা বন্ধ ছিল, আমরা তখন ওই যে লন্ড্রির যে দোকান মালিক তার বাসায় গিয়েছি। মেহেদী হাসান রুয়েল, আপনি কখন কিভাবে বুঝলেন যে আপনি শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন? আপনারা ইতিমধ্যে জানেন, এই 14 সালের 26শে ফেব্রুয়ারি আমি গুম হই। কোত্থেকে আপনাকে কিভাবে, কোন প্রক্রিয়ায় তুলে নিল, কারা আসলো, কিভাবে আসলো? ওদিন আমাদের দলীয় কর্মসূচি হিসাবে হরতাল দেওয়া হয়েছিল। আমরা হরতালের প্রস্তুতি হিসেবে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে আমাদের নেতাকর্মী নিয়ে আমরা জড়ো হচ্ছিলাম। হরতালের জন্য একটি বিক্ষোভ মিছিল করার জন্য আমরা জড়ো হচ্ছিলাম। দুপুর আনুমানিক 12টা থেকে 12:15টার দিকে আমরা জড়ো হচ্ছিলাম। সাদা পোশাকধারী কিছু লোক আমাকে পিছন দিক দিয়ে ঘিরে ফেলে এবং সাথে সাথে আমাকে তারা হ্যান্ডকাপ পরে ফেলে এবং একটা জমটুপির মতন টুপি পরিয়ে ফেলে। মানে কি বললো, ঘিরে ফেললো, কোনো কথাবার্তা কিচ্ছু জিজ্ঞেস করলো আপনাকে? আমার যেটা আমি তো নেতাকর্মীদেরকে হরতালের জন্য প্রস্তুতির জন্য বারবার তাদেরকে ফোন দিচ্ছিলাম যে হরতালের জন্য তোমরা কোথায়, তোমরা একটা স্পোর্ট দিচ্ছিলাম। কারণ ওখানে ওই তৎকালীন সময় হরতাল পালন করার খুবই কঠিন একটা বিষয়। সারা প্রতিটা রাস্তাঘাট, সেখানে আওয়ামী লীগের পাহারা ছিল, সেখানে প্রশাসনের সিভিল টিম, পুলিশ তার পাহারা দিচ্ছিল। আমরা বসুন্ধরা গেটে 3-4টা স্পট পরিবর্তন করতেছিলাম। একটা সময় মনে হলো যে যমুনা ফিউচার পার্ক থেকে কুড়িল বিশ্বরের দিকে আমাদের বিক্ষোভ মিছিলটা করা আমাদের জন্য নিরাপদে। আমি সম্ভবত তারা আমাকে আগে থেকেই ফলো করতেছিল। যখন আমি আমার বাইকটা থামিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে বাইক থেকে নামলাম, ঠিক তখনই 4-5 জন লোক আমাকে বাইকটা ঘিরে ফেললো। তারা আমাকে ঘিরে ফেলে আমার মোবাইলটা তারা নিয়ে নিল। নেওয়ার সাথে সাথেই আমাকে পিছনে হ্যান্ডকাপ দিয়ে দিল সাথে সাথে, এবং তারা আমাকে একটা কালো
টুপি, জমটুপি। কালো টুপি, জমটুপি পরিয়ে দিল। সাথে সাথে আমি বোঝার মানে ঘটনাগুলো 30 সেকেন্ডের মধ্যে এভাবে ঘটছে, মানে আমি আকস্মিকভাবে বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। এরপর একটা হাইজে আমাকে উঠানো হলো, উঠিয়ে আমাকে হাইজ রওনা দিল। আমি কিছুক্ষণ পরে আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে সম্ভবত ডিবি অ্যারেস্ট করেছে, এটা আমি ধারণা যেহেতু করতেছি। প্লেন ক্লথে ছিল তারা, সাদা পোশাক। সাদা পোশাকে। কিছুক্ষণ পরে গাড়ি 10 মিনিট পরে যখন আপনার মনে আছে একটা সময় বিমানবন্দর এয়ারপোর্টের সামনে কিছু স্পিড ব্রেকার ছিল, 5-7টা স্পিড ব্রেকার ছিল। আর আমার বাসা দক্ষিণ ক্যাম্প প্রেমবাগান হওয়ার কারণে আমি প্রতিদিনই ওই রাস্তায় যাতায়াত করতাম। ওই জায়গাটা খুব চেনা, ওই রাস্তাটা। রাস্তাটা আমার খুবই পরিচিত, আমার শৈশব ওখানে কেটেছে। যখন আমি বিমানবন্দর পার হলাম, স্পিড ব্রেকারগুলো পার হলাম, তখন আমি বুঝতে পারছি যে আমাকে হয়তো র্যাব আমাকে গ্রেপ্তার করেছে। আমাকে গ্রেপ্তার করার পরে নিয়ে গেল হলে একটা অফিস, এক নির্দিষ্ট আধা ঘন্টা 45 মিনিট গাড়ি চলার পরে আমাকে একটা গাড়ি এক জায়গায় থামলো। গাড়ি একটা মানে অনুভব করতেছিলাম যে একটা গাড়ি একটা আন্ডারগ্রাউন্ডে ঢুকতেছে। তো আমাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে কিছুক্ষণ পরে আমাকে একটা রুমে নেওয়া হলো। নেওয়ার পরে তারা আমাকে প্রথমত একটি চেয়ারের সাথে হাত বেঁধে ফেললো এবং পাও সাথে সাথে বেঁধে ফেলে আমাকে পায়ের নিচে, আপনার পায়ের নিচে আমার পায়ের তালুতে তারা প্রচণ্ড মারধর শুরু করলো, প্রচণ্ড লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করা শুরু করলো। তো একটা পর্যায়ে আমি আঘাত আর সইতে পারতেছিলাম না। সাথে সাথে তার কিছুক্ষণ পরে আমাকে কারেন্টের দুইটা আপনার ক্লিপ দিয়ে কারেন্টের হিট দিল বেশ কয়েকবার। কোথায়? আমার মাথাতে, মূলত কানে আমার ক্লিপ লাগিয়ে তারা আমাকে বেশ কয়েকবার ইলেকট্রিক শক দিল। তো দেওয়ার পর আমি একটা সময় সেন্সলেস হয়ে পড়ি। তার যখন আমার সেন্স ফিরে, তারা আবারও আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আমাদের হরতালের স্পট কোথায়, কারা কারা নেতৃত্বে দিচ্ছে, বিএনপির কোন সারির নেতারা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। আমাদের পরবর্তীতে আন্দোলনের প্ল্যানিং কি, এই ধরনের বিভিন্নভাবে আমাকে অত্যাচার করা করলো। প্রায় 1 ঘন্টাখানিক আমার উপরে শারীরিকভাবে নির্যাতন শুরু করলো। একটা সময় যখন আমি তাদের সঠিক অনেকগুলো অ্যান্সার তাদের সাথে মিলতেছিল না, তারা আমাকে প্রশ্ন করতেছে, আমি তাদেরকে উত্তর দিচ্ছি, বাট তারা আমার উত্তরে সন্তুষ্ট নয়। তারপরে তারা আমাকে বললো যে ঠিক আছে, ওকে কাজ কর। আমাকে ঝুলিয়ে দিল একটি সাথে, উপরে আমার বেশ কিছু সিলিংয়ের সাথে আমাকে, আমার হাত এবং চোখ কিন্তু বাঁধা, আমার হাত সব উল্টা করে ঝুলিয়ে দিল। বিভিন্নভাবে তারা আমাকে মানে মারতেছিল। এভাবে করেই তাদের নির্যাতন চলে বেশ কিছুক্ষণ। তো আমি একটা সময় বেহুশ হয়ে পড়ি। তো বেহুশ হওয়ার পরে কখন উঠি আমি আসলে ওটা টাইমটা, মানে জ্ঞান কখন ফেরে এটা আমি গেস করতে পারি না যে আমার জ্ঞান কখন ফেরে। তারা পরবর্তীতে আমাকে আবারও এমন করে প্রায় 7-8 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করে। তারা আমাকে বিভিন্ন প্রশ্ন, টর্চার আর জিজ্ঞাসাবাদ, জি, টর্চার এবং জিজ্ঞাসাবাদ দুটো পাশাপাশি। জি। তো মানে আপনার কাছে কি জানতে চাইলো, মানে আপনি কি তথ্য দিলেন, এটা আমরা শুনবো। আমরা একটু মিথুন ভাই আপনার কাছে যাই, যে আপনারা যখন শুনলেন যে আপনার বড় ভাই তরিকুল ইসলাম ঝন্টুকে কে বা কারা তুলে নিয়ে গেছে, রাতের বেলায় খবর পেলেন, তারপরে ওই হরতালের রাতে আপনারা কোথায় কোথায় খুঁজতে বের হলেন আপনার ভাইকে? না, আমরা খবরটা পেয়েছি 6 তারিখ তুলে নিয়েছে, আমরা 7 তারিখ সকালবেলা শুনতে পেয়েছি। আচ্ছা, ভোরবেলা শুনতে পেয়েছি। আমরা ভোরে যে স্পট থেকে তুলে নিয়ে গেছে ওই দোকানের সামনে গেলাম, যাই দেখি দোকানটা বন্ধ। যখন দোকানটা বন্ধ, তখন তার বাসা আমরা চিনি, যেহেতু পূর্ব পরিচিত, তার বাসায় গেলাম। সে দেখতেছি ভয়ে কাঁপতেছে। তাকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী হয়েছে? তখন সে বললো যে এরকম খালাম্মা, ডিবি পুলিশ আসছিল, জন্টুকে তুলে নিয়ে গেছে। ওরা আসছিল, 2টা গাড়ি আসছিল, একটা গাড়ি ওর অপোজিট সাইডে ছিল, 2টা গাড়ি পরপর দাঁড় করানো, সাদা 2টা গাড়ি। একটা গাড়ি এসে জিজ্ঞেস করলো যে এখানে মন্টুকে, প্রথম জিজ্ঞেস করছে মন্টুকে। তখন মানে ও সম্ভবত ট্রেস করতে পারছে যে এখানে তো মন্টু নামে নাই, জন্টু নামে কেউ আমাকে সম্ভবত খুঁজতেছে। তখন ও একটু চলে যাওয়া ধরছে। তখন এখান থেকে কেউ ইঙ্গিত করে বলছে যে না, জন্টু না মন্টু, এই জন্টু, যেহেতু সে ছাত্রদল করে।
হ্যাঁ। সবাই মোটামুটি এলাকায় জানে। জানে তখন বলতেছে মানে কেউ ইঙ্গিত করে দিয়েছে যে জন্টু না মন্টু না জন্টুই। তখন ওকে দুজন ধরে নিয়ে দোকানের পাশে দাঁড় করালো, বলছে একদম নড়াচড়া করলে একদম ব্রাশ ফায়ার করে দিব। আর ওই দোকানের মধ্যে 4-5 জন লোক সার্চ করলো যে দোকানে কিছু আছে কিনা, যখন কিছু না পাইলো গাড়ি টেনে চলে গেল ওখান থেকে। একই পাশে জন্টুর সাথে সাথে মুন্না নামে আরেকটা ছেলে ছিল, একই গাড়িতে মুন্নার আর জন্টুকে একই হ্যান্ডকাপ, দুইজনকে হ্যান্ডকাপ করে তুলে নিয়ে গেছে। জন্টুর একটা তাহলে মুন্নার বাসা কোথায়, বাড়ি কোথায়? মুন্না ছিল প্রেমবাগানে, ও থাকে প্রেমবাগানে তার বাসা। উনিও কি ছাত্রদল করতেন? হ্যাঁ। ওনার ছাত্রদলের কি পোস্ট ছিল? সে বিমানবন্দর থানার পোস্ট আমি এই মুহূর্তে মনে নেই। আপনি তো জানার কথা। উনি ছাত্রদলের এজিএস ছিল। এজিএস ছিল। বিমানবন্দর ছাত্র। ও ঝন্টু ভাইয়ের সাথে দীর্ঘ 13 বছর ধরে গুম। মুন্নাও আমাদের একজন সক্রিয় কর্মী ছিল। ঝন্টু ভাই যেদিন গুম হয়, মুন্নাও সেদিন একই সময় নিখোঁজ হয়। মানে ওই মুন্না এখনো ফেরে নাই। জি, এখনো মুন্না ফেরত আসেনি। জন্টুর আর মুন্নার একটা হ্যান্ডকাপ দিয়ে দুইজনকে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে গাড়িটা। এটা এলাকাবাসী দেখেছে? হ্যাঁ, এলাকাবাসী গিয়েছে, আপনাদেরকে বলেছে? আমাদেরকে বলেছে, হ্যাঁ। কারণ এগুলো নিয়ে অনেকগুলো টেলিভিশন রিপোর্ট করেছে, অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা দেখেছে। ওই যে আপনাদের দক্ষিণখানে আপনাদের বাড়ি, প্রেমবাগান। প্রেমবাগান, তো ওই এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না তখন? না, তখন সম্ভবত আপনারা কি কোনো ফুটেজ দেখতে চেয়েছেন? কারা আসলো, কোন গাড়ি আসলো, নাম্বার প্লেট কি? না, সব দোনোটাই সাদা গাড়ি ছিল, নাম্বার প্লেট ছিল না। আর থাকলেও যারা দেখছে তারা বলে ওইরকম ওই সময় যে পরিস্থিতি ছিল যে নাম্বারটা করা, লেখা রাখা বা নোট করে রাখা, ওরকম পরিস্থিতি ছিল না ওই মুহূর্তে। মানে একটা ভয়ের একটা পরিবেশ ছিল তখন। তারপরে আপনারা থানায় গেলেন? পরে আমরা ওই দিনকার দক্ষিণখান থানায় গেলাম। দক্ষিণখান থানায় গিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে এই নামে কাউকে অ্যারেস্ট করছে কিনা। না, ওরা বলে এই নামে কাউকে অ্যারেস্ট করে নাই। পরে ওখান থেকে আমরা র্যাব অনে গেলাম। র্যাব অনে মানে সম্ভবত ওই সময় সিও ছিল ক্যাপ্টেন রিয়াদ, মেবি নামটা আমার হতে পারে, ক্যাপ্টেন রিয়াদ মেবি নামটা ছিল। আমি তার কাছে গিয়েছি, সে বলছে না, আমি এই নামে কাউকে অ্যারেস্ট করি না। তারপর ওখান থেকে আমরা ডিবি অফিসে গিয়েছি, মানে কেউ কখনো বলতেছে না আমরা এভাবে কাউকে অ্যারেস্ট করছি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন আমি সকাল থেকে রাত অবধি সেই জজ কোর্টে থাকতাম। কারণ আমি পালাক্রমে দেখা যায় আমি জজ কোর্টে আছি, যে সকাল থেকে বিকাল সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, আমি যে জেলখানায় থাকতাম, ওই যে গারোতে যেখানে আসামি রাখ, ওখানে যে আমার বাইকে কখনো তুলে নিয়ে আসছে কিনা এটা দেখার জন্য। আমার আর যারা ছিল থানায় যেত, বিভিন্ন জায়গায়, মানে আমরা পুরো একটা পরিবার, একটা ছেলে যদি না থাকে তখন ওই পরিবারটি কী অবস্থায়, তখন আমরা তো বিভিন্ন জায়গায় খুঁজতেছি, কোথায় কোনো তার ট্রেস করতে পারতেছি। অন্তত একটা ভরসার জায়গা তো ছিল যে একসাথে মুন্না এবং ঝন্টুকে একই হাত করা পরিয়ে নিয়ে গেল, দুইটা ছেলেকে তো আর একসাথে নাই করে দিবে না, এই ধরনের একটা তো আশ্বাস আপনাদের ছিল। আমরা তো ভাবে মানে কন্টিনিউ, মানে আমরা চলে মানে একটার পর একটা মানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি, কোথায় কোনো ট্রেস পাচ্ছে, কেউ স্বীকার করতেছে না যে আমরা মানে নিয়ে গেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বললো আপনাদেরকে, কি বলতো তারা তখন? মানে বলতেছে অপেক্ষা করেন, দেখতেছি, করতেছি, মানে এরকম। মানে কখন তো মানে তারা যে স্বাভাবিক বা একটা ওরকম তো কখনোই করে নাই। তবে র্যাব সবচেয়ে বেশি করছে, মানে র্যাব আর ডিবিটা খুব বেশি করছে, যে তারা কোনো রকম কথাই শুনতো না। মানে এরকম যে গুম হয়ে মানে তুলে নিয়ে গেছে তারা এই যদি কোনো কথা মানে শুনতেই চাইতো না। মানে র্যাব অন এবং ডিবি এই দুই জায়গায় আমাদের কোনো কথাই শুনতো না। মানে আপনাকে রুয়েল বারবার জিজ্ঞাসাবাদ করলো তখন? আপনারা জানেন ওই সময় আমাদের দেশনেত্রী বেগম সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে অবরোধ ছিল, এবং ওই সময়টা ছিল বিএনপির একটা আন্দোলনের মুহূর্ত ছিল। তো আমার কাছে বারবার তারা জিজ্ঞাসাবাদ করতেছিল যে আমাদের আন্দোলনের পরবর্তী প্ল্যানিং কি, আন্দোলন কারা কারা নেতৃত্ব দিচ্ছে, কাদেরকে ধরলে আন্দোলনটা মানে নষ্ট হবে, এই ধরনের প্রশ্ন তারা আমাকে বারবার অত্যাচার করতো এবং মারতো। এবং বিভিন্ন সময় একটা সময় যখন আমি তাদের সাথে আমি তো তাদেরকে একটা ব্যাখ্যা দিতাম, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, যে আমি যতটুকু বলতাম তাদেরকে জানতাম, বা তারা আমার মানে ব্যাখ্যাতে তারা সন্তুষ্ট ছিল না। তো একটা সময় তারা আমাকে আমার এই প্রত্যেকটা নখের ভিতরে আপনার সুই
সুইপুশ করে আপনার মানে তারা আমাকে চেষ্টা করে আর কি আপনার থেকে যতটুকু নির্যাতন না করলেই না মানে আমার মনে আছে স্পষ্ট মানে প্রায় অনেক বছর 10 বছর হয়ে গেছে আমার ঘটনাটা, যে আমার আঙ্গুলের ভিতরে 3টা আঙ্গুলের ভিতরে তারা আমাকে প্রায় 6-7 বার সুই দিয়ে আপনাকে করে আপনার অত্যাচার করে আর কি, এবং আমার ব্যাপক রক্তক্ষরণ হয় যখন আপনার সুই দিয়ে তারা অত্যাচার করে। আমি প্রায় সময় আপনার মানে যন্ত্রণায় এবং মানে বেহুশ হয়ে যাওয়া, মানে একটা তো নির্যাতন আসলে আমরা তো আসলে কোনো ধরনের অপরাধ করিনি, আমাদের শুধু অপরাধ ছিল আমরা ছাত্র রাজনীতি করি, এটাই আমাদের সম্ভবত ওই সময় অপরাধ ছিল। সরকারের বিরোধিতা করাটা আপনাদের অপরাধ? এটা তো ওই সময় তারা শেখ হাসিনা স্বৈর সরকার এটাই মনে করতো যে তাদের ভিন্নমতকে দমন করার জন্যই তারা আসলে আমাদের উপর এই ধরনের স্টিম রোলার তারা চালিয়েছেন বলে আমি মনে করি। মানে নখের ভিতরে সুই ঢুকিয়ে দিত? সুই ঢুকিয়ে দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে তথ্য জানার জন্য। এরপরে আমাকে আপনার মানে রাত আনুমানিক আমি যেদিন আমাকে প্রথম নিয়ে যাওয়া হয় ওদিন রাত আনুমানিক, মানে রাত আনুমানিকটা সে বলা যাবে মানে বলতে পারবো না, কারণ আমি আসলে গভীর রাতেই আমাকে 300 ফিট নিয়ে যাওয়া হয়েছে। আমার ধারণা করা হয়েছে 300 ফিট, কারণ ওখান থেকে প্রচণ্ড গাড়ির শব্দ, মানে আমাকে ভয় দেখানোর জন্য। কি করলো তারা, কি বললো? তারা আমাকে গভীর রাতে 300 ফিট নিয়ে গিয়ে আমার তো হাত এবং চোখ তো বাঁধা, আমার হাত পিছনে বাঁধা এবং চোখ বাঁধা। ওরা আমাকে বলতেছে তুমি যদি তোকে একটা সুযোগ দিচ্ছি, তুই আমাকে সঠিক কথা বল, দলের আন্দোলনের পরিকল্পনাগুলো বল, না হলে তোকে গুলি করব। তো আপনি আমি এক হচ্ছে আমার হাত বাঁধা পিছনে, তো দ্বিতীয় চোখ বাঁধা। তো আমার তো কখনো পালানোর কোনো সুযোগ নাই ওখান থেকে। তো বা ওখান থেকে আমি দৌড় দিতে বলতেছে, আমাকে বলতে দৌড় দে, নাহলে তোকে গুলি করব। জাস্ট আমার মনোবলকে ভেঙে দেওয়ার জন্যই তারা এই ধরনের আমাকে ভয়ভীতি দেখিয়েছে। পরবর্তীতে তারা যখন বুঝতে পারে একটা সময় যে আসলে আমি মানে যারা যেই ধরনের উত্তর চাচ্ছে আমি আসলে ওই ধরনের উত্তর দিতে আমি তাদেরকে, তখন আমাকে তারা আবার পুনরায় তারা আমাকে তাদের ওই যেখানে আমাকে টর্চার করার জন্য যে রুম ছিল সেখানে ফেরত নিয়ে আসে। মানে অর্থাৎ আপনার দাবি অনুযায়ী র্যাব ওয়ানে ফেরত আনে? জি র্যাব ওয়ানে। তো আপনি বুঝলেন কিভাবে যে এটা র্যাব ওয়ানের অফিস? আমি আপনাকে বলি, এক হচ্ছে কি আপনি তো জানেন যে ওখানে পাশে একটা এপিবিএন মাঠ রয়েছে র্যাব ওয়ানে। তো আমার শৈশবে র্যাব ওয়ানের দক্ষিণ পাশে। তো আমি ছোটোবেলা আমি আপনার ক্রিকেট খেলতাম, মানে আমার বন্ধু বান্ধব ছিল, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা কিনা এপিবিএনে তার ওর বাবা জব করতো এপিবিএনে। তো আমি ওদের সাথে ক্রিকেট খেলার মাঠ, ওদের সাথে দীর্ঘ সময় ক্রিকেট খেলেছি। এছাড়াও আমাকে যখন এই র্যাব ধরার পরে যখন আমাকে বিভিন্ন সময় আমি বেহুশ হয়ে যাই, সুস্থ হওয়ার পর আমি যখন ওয়াশরুম ব্যবহার করতে যাই, তখন যে আপনার ওয়াশরুমের যে মানে আপনার যে একটা ভেন্টিলেটর থাকে, আমি ওখান থেকে তাকিয়ে দেখি ওই মাঠটা আমি স্পষ্ট দেখতে পাই। তখন প্রথম দিনের কথা আমি আপনাকে বলতেছি, যেদিন আমাকে নিয়ে যাওয়া হয়। আর তাছাড়া আপনাকে একটা বলে রাখি, আমি কীভাবে বুঝতে পারছি যে আমাকে র্যাব ওয়ান আমাকে র্যাব ধরেছে। আমার হাতে যে হ্যান্ডকাপ ছিল, ওই হ্যান্ডকাপে আপনার র্যাব লেখা ছিল। এতে আমি বুঝতে পারি যে আমাকে র্যাব, এবং এয়ারপোর্টের যে রাস্তায় যে স্পিড ব্রেকার আছে সেটা দেখেও আপনি বুঝতে পারেন যে আপনাকে র্যাব ওয়ান নিয়েছে। এবং পরবর্তীতে আপনাকে ক্রস ফায়ারের ভয় দেখানোর জন্য কাছাকাছি জায়গা র্যাব ওয়ান থেকে 300 ফিট, এই 3টা কারণে আপনি মোটামুটি নিশ্চিত যে র্যাব ওয়ানেই আপনাকে রাখা হয়েছিল। কেমন কক্ষে আপনাকে রাখা হয়েছিল? পরে আমি একটা সময় আপনার ওরা আমাকে একটা সময় আমার হাত খুলে দেয় এবং চোখ খুলে দিয়ে ওরা আমাকে একটা কাগজের ভিতরে একটি স্বীকারোক্তিনামা, সাদা কাগজে পেন্সিল দ্বারা লেখা, যে দলের কিছু হাইকমান্ডের কিছু নেতাদের নাম লেখা একটা টেবিল, সামনে একটা টেবিল দেওয়া। আমাকে যখন, আশ্চর্য বিষয় হচ্ছে গিয়ে, যখন আমাকে চোখ এবং হ্যান্ডকাপ খুলে দেওয়া হলো, মানে আমার স্বীকারোক্তি নেওয়ার জন্য তারা আমাকে একটা ভিডিও, তারা আমার কাছ থেকে একটা ভিডিও স্বীকারোক্তি নিয়েছে যে আমি এই অপরাধের সাথে আমি জড়িত। আমার দলের কিছু হাইকমান্ডের নেতাদের নাম তারা উল্লেখ করে দিয়েছে, যাদের সাথে দলের কোনো সম্পৃক্ত ছিল না। মানে তারা মানে লিখে দিয়েছে আর কি, তুমি আমাকে এটা পড়ে বলতে হবে। তখন তারা সবাই মানকি ক্যাপ পরা ছিল, 4 জন ওখানে কর্মকর্তা ছিল র্যাবের। সামনে একটা ভিডিও ক্যামেরা ছিল, আমি টেবিলের এই পাশে, আমার হ্যান্ডকাপ খোলা, 2 হ্যান্ডকাপ খোলা। তারা আমাকে একটি লেখা দেয় যে পড়ার জন্য। তো আমি
যখন দেখি যে আপনার ওই লেখার সাথে কোনো কর্মের সাথে আমি জড়িত নই, কারণ যেই লেখা বলতেছে যে তুমি শেখ সেলিমের প্রোগ্রামে গুলি করছো, তুমি এই প্রোগ্রামে ককটেল বিস্ফোরণ করছো, তা আমরা তো এই ঘটনার সাথে আমরা জড়িত নই। তো আমি যখন এটা বলতে স্বীকারোক্তি করতে দিতে অস্বীকৃতি জানাই, তখন তারা আমাকে আবার তুলে নিয়ে ওই যেই রুমে আমাকে নির্যাতন করা হয়েছে, আমাকে প্রায় আধা ঘন্টা চেষ্টা করেছে তারা, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে, সামনে অস্ত্র দেখিয়ে, যে সামনাসামনি তারা টেবিলের ওই পারে, আমি টেবিলের এই পারে। আমি বলছি আমি মরে গেলেও আমি এই কথা বলি নাই, কেন আমার ওখানে আমি শেখ সেলিমের প্রোগ্রামে ককটেল বিস্ফোরণ করেছি বা এই প্রোগ্রামে ককটেল চাষ করছি, আমি এটা করি নাই, কারণ আমি ছাত্র রাজনীতি করি, সুষ্ঠু দ্বারা রাজনীতি করি। এটা যখন আমি অস্বীকার করি, তারা তখন আমাকে ক্ষিপ্ত হয়ে প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পরে তারা আমাকে আবার যেই রুমে আমাকে করা হয় সেখানে গিয়ে আমাকে আমার পার্সোনাল পার্সে তারা কারেন্টের হিট দেয়। তারা আমাকে হিট দেওয়ার পরে আমি পরবর্তীতে বেহুশ হয়ে পড়ি। বেহুশ হওয়ার পরে আমার আর সেন্স কখন ফিরে আমি জানি না, কিন্তু যখন আমার সেন্স ফিরে তখন আমি যেই কক্ষে ছিলাম এবং প্রথম যেই বিষয়গুলো আমি আপনাকে বিবরণ দিলাম, দুই বিল্ডিং, দুইটা পার্টি, দুই জায়গায়। কারণ আমি তো দীর্ঘ 6 মাস 18 দিন র্যাবে ছিলাম। এর মধ্যে ঢাকাতেই আমি গেস করে যে দিনগুলো কাউন্ট করেছি, প্রতিদিন এক এক দিন তো আমি কাউন্ট করেছি। তো কিভাবে কাউন্ট করতেন দিন? আমাকে যখন আমার জ্ঞান ফিরে তখন থেকে আমি ফজরের আজানটাকে আমি ফলো করে যে আজকের দিনটা আজকে একদিন, মানে আমি ধরে নিচ্ছি যে এটা দ্বিতীয় দিন হবে আমার। যেদিন যখন থেকে আমি বেহুশ হয়েছি তারপরের থেকে ফজরের, আমি সম্ভবত আপনাকে আগেই বললাম যে আমাকে গভীর রাতে নেওয়া হয়েছিল, র্যাব আমাকে ভয় দেখার জন্য 300 ফিটে নিয়ে গিয়েছিল। পরে আমি ফজরের পর থেকে আমি কাউন্ট করা শুরু করছি যে একদিন পর হবে। পরবর্তীতে একদিন কাউন্ট করেছি। যখনই আমি জ্ঞান ফেরে এবং র্যাব যখন আমাকে বরিশালে হ্যান্ডওভার করে, দুইটা জিনিসই ছিল আপনার, মানে যেটা আমি প্রথমে ছিলাম যেই বিল্ডিংয়ে, কিন্তু পরে আমি আন্ডারগ্রাউন্ড 3 তলা আন্ডারগ্রাউন্ডে যখন র্যাব আমাকে বরিশাল হ্যান্ডওভার করে তখন আমি 3 তলা আন্ডারগ্রাউন্ড পার হয়ে, মানে হেঁটে আমাকে 3 তলা উঠানো হয়েছিল। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আপনি র্যাব 1-এ আপনাকে রাখা হয়েছে, সেখানে আপনি কতদিন ছিলেন? মানে আমার ধারণা অনুযায়ী, মানে আমি কাউন্ট করা যে ধারণা অনুযায়ী আমি 4 মাস 10 দিন বা 12 দিন বা 15 দিনের মাঝখানেই 2-1 দিন হয়তো গ্যাপ ডিস্টেন্স হবে, এর মাঝখানেই আমি ছিলাম র্যাব 1-এ। সেখানে কি আপনার মতো অন্য কোনো বন্দীদের সাথে আপনার দেখা হয়েছে বা কথা হয়েছে কিনা? আমার তো 24 ঘন্টা আমার ঢাকাতে যখন আমি র্যাব রাখা হয়েছে আমাকে, তখন আমার 24 ঘন্টায় আমার হাত এবং চোখ বাঁধা ছিল। আপনি দেখতে পাবেন আমার 2 হ্যান্ডকাপের যে দাগ এখনও আমার রয়েছে, দীর্ঘ 6 মাসের হ্যান্ডকাপ যে আমার ইউজ করা হয়েছে, সেই হ্যান্ডকাপের দাগ এখনও আমার এখন পর্যন্ত আপনার হাতে আছে? জি আছে, হাতে রয়েছে এখনও। কারণ এটা তো দীর্ঘ সময় একটা লোহা ব্যবহার করলে খুব টাইট ছিল বিষয়টা। তো আমাদের হ্যান্ডকাপ একদম ঘা হয়েছিল, আমাদের হ্যান্ডকাপ তো পিছনে লাগানো ছিল। তো আমাদেরকে একটি বাউন্ডারির ভিতর, সার্কেলের ভিতরে আপনার কাপড় দেওয়া, শুধু একটা লোক বসতে পারবে এমন একটি জায়গাতে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং দেওয়ালের সাথে চোখ বাঁধা। শুধু একমাত্র খাবারের সময় তারা চোখটা খুলতো, আর বাকি 24 ঘন্টায় আমাদের চোখ বাঁধা ছিল। আমি খেয়াল করে, মানে আমি যখনই করতাম তখন আমি প্রায় খেয়াল করতাম যে আমি আসলে, মানে মাথায় খেয়াল রাখতাম যে আসলে কয়টা খাবার করতো। তখন আমি ওখানে লক্ষ্য করে দেখছি যে আমার মতন 5-6টা আছে যারা কাপড়ের মতন কাপড় দেওয়া, 4-5 জনের শব্দ, বিভিন্ন লোকজন কান্নাকাটি, ওখানে কেউ আল্লাহর জিকির করতেছে, কেউ বাঁচাও বলতেছে। তো ওই সময় যখন খাবার দিত তারা, তখন আমি কাউন্ট করছি 12টা প্লেট আমি কাউন্ট করছি যে একসাথে 12টা প্লেট তারা এমন করে, আমাদের তো খাবারটা একটু মানে প্লেটগুলো স্টিলের প্লেট, তো আমাদেরকে এভাবে দিত। তো আমি তখন 12টা প্লেট আমি কাউন্ট করছি যে ওখানের মধ্যে 2টা ছিল সেল, কারণ সেল যখন খুলতো তখন শব্দ পেতাম যে 2টা সেল লোয়ার শব্দ করে খোলা হতো। আমার সামনে গতকালকে আপনার সাথে যখন কথা হচ্ছিল আমার ফোনে, তখন আপনি আমাকে 2টা ছেলের কথা জিজ্ঞেস করেছেন, একটা রাজু এবং শাওন। কাকতালীয়ভাবে রাজু এবং শাওনকে আমার সাথে বরিশালে নেওয়া হয়েছিল। আমরা একই গাড়িতে আমাদেরকে বরিশালে, অর্থাৎ তারাও র্যাব 1-এ ছিল? তারা আমার সাথে র্যাব 1-এ ছিল। আমি গ্রেপ্তার হওয়ার 2 দিন আগে তারা ডেমরা থেকে গ্রেপ্তার হয়। ডেমরা থেকে র্যাব তাদেরকে গ্রেপ্তার করে। আমাকে হঠাৎ করে
এর মানে আপনার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদেরকে প্রতিদিন ওয়াশরুমে একবার ইউজ করতে দেওয়া হতো, আমাদেরকে বারবার ওয়াশরুমে যেতে দেওয়া হতো না। আর আমাদেরকে প্রতিদিন আপনার মানে আমরা ওয়াশরুমে যেতে চাইলে আমাদের মারতো, নামাজ পড়তে চাইলে আমাদেরকে মারতো। মানে আমাদেরকে তারা সার্বক্ষণিক মনিটরিংয়ের ভিতরে মানে তারা রাখতো। আমরা ফিল করতাম যে আমাদের আশেপাশে আসে হয়তো কেউ হয়তো আমাদেরকে বন্দি রুম, মানে অনুভব করতাম যে কেউ আসলে আমাদেরকে ফলো করতেছে। বিশেষ করে আমরা যেমন হঠাৎ ওয়াশরুম চলে আসলো, তো আমরা ওই দেওয়ালের যে ইটা আছে আমরা একটা শব্দ করতাম তাদেরকে, তখন তারা আসতো, যে বলতো যে কী সমস্যা ভাই, আমাদের একটু ওয়াশরুমে যেতে হবে। তখন তারা আমাদেরকে দুইটা মানে মাথায় আঘাত করতো যে কেন তোর বারবার, তোদের বলছি যে একবার ওয়াশরুম ইউজ করতে হবে এই দিনে। তো এই ধরনের আমাদের মানসিক অত্যাচার করতো। আর বিশেষ করে আমাদেরকে, মানে আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে বিশেষ করে আমি কারেন্টের হিটটা আমাদেরকে মাঝে মাঝেই দিত, এবং প্রকট শব্দে আমাদের গান, যে ইংলিশ গানগুলো আপনার তারা বাধাতো। ইংলিশ গানের কারণে আমাদের ওই কারেন্টের হিট দেওয়া হলো, আধা ঘন্টা পরেই আমাদের গান ছেড়ে দিত, মিউজিক। তো এই সময় আমাদের মাথাতে আপনার প্রচণ্ড ব্যথা অনুভব করতাম। মিথুন, আপনার বড় ভাই ঝন্টুকে খোঁজার জন্য আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন? সরকারের তরফে তখন কি বলা হয়েছিল আপনাদেরকে? আমরা খোঁজার জন্য যতটুকু আমাদের মানে দক্ষিণখান থানায় গিয়েছি, র্যাবনে গিয়েছি, ডিবিতে গিয়েছি, তারপর আমরা একটা প্রেস কনফারেন্স করেছি। প্রেস কনফারেন্সের পরে বলা হয়েছে যে এটা মামু বাড়ি, খালা বাড়ি লুকিয়ে আছে, সরকার পক্ষ থেকে এরকম বলা হয়েছে। এভাবেই আমাদের দিন কাটছিল। আমার ভাই গুম হয়ে যাওয়ার পরে আমার বাবা তো চিরং থাকতেন, একা একা থাকতেন, চাকরি করতেন ওখানে, আমরা ঢাকায় থাকতাম। বাবা বলতে গেলে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার পরে অবশেষে স্ট্রোক করলো, পরে হার্ট অ্যাটাক করলেন, হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আমাদের একটা সাজানো একটা পরিবার ছিল। আমার একটা ছোট ভাই ছিল, ও বাইরে থাকতো, এখানে ভাই নাই, বাবা মারা গেছে, ওর উপরে তো মানসিক একটা চাপ চলে আসছে। ও বাইরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনার দুটো পায়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মানে আমাদের পরিবারটা, আমার ভাই হারানোর পরে আমার পুরো পরিবারটা একদম ধ্বংসে পড়ে গেলাম। মানে ধ্বংসে মানে মানে যেটা বলার বাইরে, মানে কোথায় আমরা সামাজিকভাবে যে কোনো জায়গায় গেলে মনে করেন যে প্রতিনিয়ত মানে হয়রানির কোনো শেষ নেই। আমার ভাই গুম হয়ে গেল 2013 সালে। আমার ভাইয়ের নামে 2017 সালে তেজগাঁও থানায় একটা মামলা হয়। তেজগাঁও থানায় গাড়ি পোড়ার একটা মামলা হয়েছে 2017 সালে। সেটা কোর্ট থেকে একটা মালগ্রুপের অর্ডার আসে, মালামাল নিয়ে যাবে। আমার মা, পুলিশ দক্ষিণখান থানা থেকে 2017 সালে পুলিশ আসে আমাদের বাসায়। আমার মার সাথে, আমার বড় ভাবির সাথে তারা অস্বাভাবিক মানে খারাপ আচরণ করে। মানে বলতে থাকে, আমার ভাবিকে বলতে থাকে এরকম যে যখন পাশে একটা লাথি দিব তখন সুর করে সব বলে দিবা যে কোথায় কি আছে না আছে। মানে আমার তারপরে এভাবে মানে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট। আপনার মাকে কি বলে সান্ত্বনা দেন আপনারা, নাকি উনি আপনাদেরকে সান্ত্বনা? আমার মাকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষাই নেই, কারণ আমরা কি সান্ত্বনা দিব? কারণ সেখানে তার মানে আমার বাবা মারা গেছে, তার একটা ছেলে ছিল, মানে আমার ছোট ভাই যেটা বাইরে ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মানে পুরো পরিবারটাই ধ্বংস। সেখানে মাকে আর কি সান্ত্বনা, মানে সান্ত্বনা আমাদের কোনো ভাষাই নেই। কেমন আছেন এখন আপনার মা? আমার মা তেমন একটা ভালো নাই, মানে ছেলে নাই, স্বামী নাই, তো সে কীভাবে থাকতে পারে? চেষ্টা করে ভালো রাখার জন্য, কিন্তু তার মানসিকভাবে সে না। সে যখনই গেটে নক করে তখনই বলছে যে আমার এই জন্টু চলে আসছে। এমনকি আমার ভাইয়ের একটা, আমাদের গ্রেজে অনেকগুলো গাড়ি ছিল, সেখানে কারোর কোনো গাড়ি নিয়ে যায়নি, কিন্তু আমার ভাইয়ের গাড়িটাই নিয়ে গেছে। ওখানে দুইটা প্রাইভেট কার ছিল, অনেক দামি দুইটা প্রাইভেট কার ছিল, অনেকগুলো দামি দামি মোটরসাইকেল ছিল, সেগুলো কারোর কোনো মোটরসাইকেল নাই, কিন্তু আমার ভাইয়ের মোটরসাইকেলটা ওখান থেকে উধাও হয়ে গেছে গ্রেজ থেকে। কারা করলো? এখন কারা করছে তা তো জানি না। রাতের আধারে গিল কেটে নিয়ে গেছে। নিয়ে গেলে তো একটা জায়গা থেকে নিয়ে গেলে তো সবগুলো নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে আমার যেহেতু ও গুম হয়ে গেছে, ও তো পাচ্ছি না, তখন গুম হয়ে গেছে তা তো জানি না, তখন ওরা পাচ্ছি না আমরা।
যখন পাচ্ছি না, ওর গাড়িটা আমরা তালা দিয়ে একটু দূরে রাখছি, যখন সব গাড়িগুলো বের হবে তখন ওর গাড়িটা সেফ জায়গায় রাখছি। ওই পিছন থেকে আরও 3টা, তার সামনে 2টা প্রাইভেট কার, আরও 3-4টা মোটরসাইকেল, ওইগুলোর থেকে ওই পিছনের মোটরসাইকেলটাই নিয়ে গেছে। এটা পুরোটাই একটা প্ল্যান করা। আপনাকে নিয়ে গেল র্যাব 1 থেকে বরিশালে, সেখানে নিয়ে কোথায় রাখা হলো? তো হঠাৎ করে একদিন আমাকে সকালবেলা আমরা তো প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমাদেরকে, আমি 4 মাস আমার লাইফে, মানে আমার 4 মাস আমি প্রতিটা দিন আমার জন্য, মানে প্রতিদিন আমার জন্য কি যাচ্ছিল ওই সময় আপনি নিজে, জাহান্নাম যাচ্ছিল। আল্লাহর কাছে প্রতিদিন নামাজ পড়তেছিলাম আর আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও, আমাদেরকে একটা ফয়সালা করে দাও, হয়তো আমাকে জেলখানায় নিয়ে যাও, নাহলে আমাকে মৃত্যু থাকলে। প্রতিনিয়ত মানে মানসিক একটা যন্ত্রণা। আমি এদিকে আমার পরিবারের সাথে আমার খোঁজ নেই, আমার মানে মা কোথায় যাচ্ছে, আমার ভাইরা কোথায় যাচ্ছে, আমি নিজেও একটা ওই সময় এর মধ্যে আছি। কারণ শুধু আমি তো একা না, আমার পরিবারও তো এই জন্য, ভাই যেটা বললো, আমার পরিবারও রাস্তায় দাঁড়ে দাঁড়ে, আমার মা মানে কোনো জায়গায় ডিবি অফিসে, র্যাব অফিসে, থানায়, এদিকে প্রতিদিনই আমার আম্মা প্রতিদিন কোর্ট কাচারি যে আমি ফেরত আসবো, আমাকে সন্ধান পাওয়া যাবে। তো আমি ওই সময় আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। হঠাৎ করে মুন্না, ঝন্টু আপনারা একসাথে রাজনীতি করেন, তাদের 2 জনকে নিয়ে গেল আপনার 3-4 মাস আগে, আবার পরে আপনাকে নিয়ে গেল। জি জি সেই একটা পরিস্থিতির ভিতর দিয়ে আপনি সেখানে বন্দী। জি ওই সময় আমার মানসিক অবস্থা, আমি হঠাৎ করে একদিন আমাকে সকালবেলা বললো যে আজকে বেশি খাওয়া দাওয়া করবে না, তোদেরকে আজকে এক জায়গায় নিয়ে যাব। খুব সকালবেলা মানে খাওয়া দাওয়া করতে আমাদেরকে বললো যে আমাদের সকালে নাস্তা বলছে, এইটাই তোদের লাস্ট, এক জায়গায় নিয়ে যাবো তোদেরকে। আমাদেরকে আগেই আমাকে আগেই বলে গেল, ইনফরমেশন দিয়ে গেল। তো আমি তো আপনাকে যেটা বললাম, রাজু এবং শাওনের সাথে তো আমি জানতাম না যে 2টা ছেলে, রাজু এবং শাওন নামে একটা ছেলে আমার পাশেই বন্দি, আমি জানতাম না। তো আমাকে গোসল করতে সুযোগ দিল, আমাকে ওয়াশরুমে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমাকে গোসল করার সুযোগ দিল। তো নাস্তা করে আমাকে তারা নিয়ে গেল। আনুমানিক তখন 12টা 12:30 বাজবে, আমি অনুমান করতেছিলাম আর কি, 12টা 12:30 হবে। দুপুরের আজান দিছে ঠিক, আমি গোসল করে, আমাকে গোসল করানোর পরে, যখন আমাকে গোসল করে এসে আবারও যেই জায়গায় ছিলাম ওই জায়গায় বসানোর আগ পর্যন্ত জোহরের আজানটা দিয়েছিল। তারপর আমাকে নাস্তা দিল। ওই সময় আমি নাস্তা দিই সকালের, খেলাম। খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে ওখান থেকে এই প্রথম আর কি এক জায়গায় আমাকে দাঁড়া করায় একটা দেওয়ালের সাথে আমার হ্যান্ডকাপ খোলা হলো। এই প্রথম এই 4 মাস 10-15 দিনের ভিতরে আর কি আনুমানিক করে আমাকে আমার তো টুপি পরা, আপনার এখানে আমার নাকের দিকে দেখবেন, আমার নাকটা কিন্তু হাড্ডি ভেঙে যাওয়া। আমাকে এমনভাবে তারা টাইট করে বেঁধে রেখেছিল, চোখ আমার হাড্ডি ভেঙে গেছিলো। এই যে আপনার এখানে একদম নাকের এখানে কিন্তু আপনার দাগ এখানে আছে এখনও। তো আমার হাতটা তখন তারা খুলে তারা গামছা দিয়ে, তো আপনাকে বলে রাখা ভালো, আমার ওই সময় যখন আমাকে যমুনা ফিউচার পার্কের সামনে র্যাবের সাথে, সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি একটা সুস্থ সবল লোক, আমাকে যদি কেউ নিয়ে যেতে চায়, আমি আসলে তাদের সাথে ধস্তাধস্তি একটা বিষয় থাকে। তো আমি তাদের সাথে ধস্তাধস্তি করার সময় আমার বেল্ট প্লাস হচ্ছে প্যান্টটা হুকটা ছিঁড়ে যায়। তো সুতরাং আমি তো আমাকে ওখানে যাওয়ার পর একটা পলেস্টার লুঙ্গি দেওয়া হয়েছিল। আমি যখন নিয়ে যাওয়ার পরে আমার তো প্যান্ট ছিঁড়া, 4 মাস যখন ছিলাম তখন আমাকে পুনরায় ওই প্যান্টটা, গোসলের পর আমার ওই প্যান্টটাই পরানো হয়েছে, সাথে একটা আপনার এই গামছা দিয়েছে, গামছা দিয়ে আমি প্যান্টটা কোনোভাবে গিট দিয়েছি। বেল্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে, আর বেল্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে, আর ওখানে তো আমার বেল্ট দেওয়ার সিস্টেমও সম্ভবত নাই। পরে বরিশাল আমাকে নিয়ে গেল গাড়িতে। দেখলেন যে শাওন এবং রাজুকে তোলা হয়েছে। আমি তখন ওদের নাম জানি না, আমাকে নেওয়া হলো আপনার ওই ভ্যানের হচ্ছে এইরকম, পিছনের সিটে 3 জন বসা ওদের লোক, আমার পাশেই 2টা ছেলে। এই প্রথম 2টা লোকের আর কি আমি অনুভব বুঝতে পারলাম, তারা খুব কান্নাকাটি করতেছিল, বিশেষ করে রাজু এবং শাওন খুব কান্নাকাটি করতেছিল, আমাদেরকে নিয়ে ক্রোশ দিয়েন না, ভয়ে ভীতি দিয়েছেন। তখন আমি ওদেরকে সান্ত্বনা দিতেছিলাম যে আল্লাহ যদি চায় আমাদেরকে, তুমি ভয় পেও না, তুমি আল্লাহর নাম করো, যদি মারাও যাই তবে কলমের পরে আমরা মরতে পারবো, তোমরা কলমে। তো আমরা যাইতেছি তো হঠাৎ করে আমার বাড়ি বরিশাল দক্ষিণাঞ্চলে। তো আমি যখন আপনার বাইপেলে যাচ্ছিলাম, তখন আমি তো আপনার কান একদম, আমি তো লাস্ট মাথায়, ওরা 2 জন ওই পাশে আর আমি একদম বাম পাশে। তো আমি কান দিয়ে শুনতেছিলাম বাইপেল ডাকতেছিল। তখন আমি বাসের কন্ডাক্টর ডাকছে, আমি বুঝতেছিলাম না টাঙ্গাইল যাচ্ছি না কোথায় যাচ্ছে। কিন্তু যখন আমাকে আরিচা নেওয়া হলো, তখন পরবর্তীতে আমি যেটা জানতে পারি, পরবর্তীতে ওরা র্যাব 8-এর কাছে আমাদেরকে হস্তান্তর করে। আরিচাই নিয়ে র্যাব, ওখান থেকে র্যাবের একটা আমাদেরকে একদম ফিল্মি স্টাইলে 2টা হাইস গাড়ি আমাদেরকে এভাবে রাখা হয়, আমাদেরকে বুঝতেই দেওয়া হয় না, একদম কোলে করে, এক প্রকার কোলে করেই আমাদেরকে এই গাড়ি থেকে
পাশের গাড়িতে হস্তান্তর করা হয়েছে। করার পরে আমরা ফেরি পার হলাম। তখনও আমি বুঝতে পারতেছিলাম না আমরা কোথায় যাচ্ছি, কারণ একদিকে আপনার যশোর, একদিকে আপনার বেনাপোল। তো ওরা নিজেরাই আলোচনা করতেছিল যারা ওই টিম, ওইটা কিন্তু প্রথম টিম, কিন্তু ঢাকার যে টিমটা ওইটা কিন্তু অন্য টিমের কাছে আমাদেরকে হ্যান্ড ওভার করতে চলে আসছে। তো ওরা আলোচনা করতেছিল যে ওদের পিছনে বলতেছিল, আমরা যখন আরিচা পার হওয়ার পরে, যে আমাদের পিছনে টিম মানে গাড়ি আছে কিনা, র্যাব 8-এর গাড়ি আছে কিনা। তখন মানে আমি ধারণা করতে পারছিলাম যে আমাকে বরিশাল নেওয়া হচ্ছে, কারণ আমার বাড়ি বরিশাল, আওতাভুক্ত হলো বরিশাল। বরিশালে। তখন আমি ধারণা করতেছিলাম যে আমি বরিশাল যাচ্ছি। তো যাওয়ার পরে আমাদেরকে অনেক গভীর রাত, আনুমানিক 2টা-2:30 হবে রাত, ওখানে উপরে টিন দেওয়া। ওই সময় আপনার কাকতালীয়ভাবে ওদেরকে আমাদের সামনেই বলতে শুনছি আমি যে ওদেরকে চোখ এবং হাত 24 ঘন্টা বেঁধে রাখার জন্য। কিন্তু ওখানে যারা ছিল দায়িত্বরত র্যাবের, তারা ওখানে আমাদেরকে যাওয়ার পরে আমাদের হাত তারা বেঁধেছে গ্রিলের সাথে সামনাসামনি। এই 4 মাস 10-12 দিন পরে, কিন্তু পিছন দিয়ে বাঁধে নাই, মানে তারা একটা মানবিকতা দেখাইছে তারা। কিন্তু আমাদের চোখ তারা খোলা রাখছে 2 মাস 10 দিন, চোখগুলো আমাদের খোলা রাখছে 2 মাস। এই কারণে আমি আপনাকে তখন রাজু এবং শাওনের সাথে আপনার কথা এবং তাদেরকে দেখা, একই সেলে কি রাখলো সেখানে, একই রুমে রাখলো? না, বরিশাল না, বরিশালের যেখানে আমাদের রাখা হয়েছে ওখানে তো আমাদের চোখ খোলা। ওখানে বাড়িটা ছিল এরকম, বাসাটা ছিল মানে এইরকম ছিল যে যেখানে আপনার র্যাবের যেখানে ওদের রেস্ট রুম বলে না আপনার, ডিউটি করার পরে যেই সব জায়গায় রাখে, ওখানেই ওরা একটা গুম সেল করছে। র্যাবের যে একটা বিশাল বাউন্ডারি থাকে যেখানে কেউ কখনো যেতে পারে না, তার ভিতরেই একটা টিন সেট ঘরের ভিতরে একটা বন্দিশালা করছে ওরা। ঠিক একটা এর ভিতরে 5টা কক্ষ, ছোট্ট 5টা কক্ষ। একদম আমাদের যেভাবে পশু পাখি পালি, বিশেষ করে কুকুর যেভাবে পালি না, সেখানে 5টা ছোট্ট কক্ষ। প্রথম কক্ষটা খালি ছিল, দ্বিতীয় কক্ষতে একজন ডাকাত, ওখানে বরিশালের একজন ডাকাত ধরছিল সুন্দরবন থেকে, ওখানে একজন ছিল। এরপরে রাখছে শাওনকে, এরপরে আমি মাঝখানে, এরপরে হচ্ছে রাজু। তো আমাদের মধ্যে দীর্ঘ 2 মাস 10-15 দিন 16 দিনের কারণে আমরা কথাবার্তা করতাম, কারণ আমাদের সামনে একটা ছোট্ট একটু দূরেই আপনার একটা খাট বিছানো ছিল, ওখানে একজন সিভিল র্যাবের একজন সদস্য ওখানেই করতো। প্রত্যেকটা রুমের ভিতরে আমাদের লকআপ দেওয়া ছিল এবং হ্যান্ডকাপের সাথে আপনার বাঁধা ছিল, রশি বড় দেওয়া ছিল। আর আমরা যেই রুমে থাকতাম ওই রুমে আমাদের কোনোভাবে আমরা শোয়ার মতন কোনো নেই। আমরা পাও 2টা শুইলে পাও 2টা আমাদের উঁচু করে দেওয়া হতো, কোনোভাবে একদম। আমি তো খুবই ছোট জায়গা, আমি তো একটু মোটা টাইপের ছিলাম। তো শাওন ছিল একদম চিকনা চাকটা লম্বা, আর রাজু ছিল একটু বেটে। তো আমি আমার জন্য ওই রুমটা একেবারে আমি নামাজ পড়তে পারতাম না। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি যে কোথাও যে একটু হেলান দেবো এরকম না, একদম ছোট রুম ছিল। তো ওই রুম পরিবেশটা এইরকম ছিল আর কি। তাহলে শাওন এবং রাজু কোথায়? আপনি তো ছাড়া পেলেন, শাওন এবং রাজু কোথায়? আমাকে বলি, আমাকে যেদিন ছাড়া হলো তার ঠিক 2 দিন আগে আপনার, আমরা তো জানি না আমাদের ছাড়া হবে কিনা, আমরা জানি না। আমরা সবাই আমাদের মধ্যে কথা, প্রতিদিনই আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে তুমি যদি আগে বের হয়ে যাও, তুমি আমার আম্মাকে বা আমার পরিবারের সাথে যোগাযোগ করবা। রাজু আমাকে বলতো, ভাই আপনি যদি বের হয়ে যান, আপনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করবেন। ওর আমার বাবা মা ছিল না। শাওন আমাকে বলছে যে ও রাজনীতি করে, আপনার রাজনীতির সাথে জড়িত, স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সাধারণ সম্পাদক নজরুল ভাই, আমি আপনাকে বলছি গতকালকে ফোনে, যে নজরুল ভাইয়ের সাথে উনি প্রোগ্রাম নিয়মিত করতো। যে বলছে, ভাই আপনি তো আমার পরিবারকে চিনবেন না, আপনি নজরুল ভাইকে আমার বিষয়টা বলবেন যে আমাকে বরিশালে আপনি দেখছেন, আপনি নজরুল ভাই আমার পরিবারকে চিনে, আমি ড্যামরায় থাকি। এভাবে আমাদের মধ্যে 3 জনের মধ্যে নিয়মিত কথাবার্তা হইতো। ঠিক আপনার আমাকে ছেড়ে দেওয়ার 2 দিন আগে হঠাৎ করে দুপুরবেলা আপনার শাওনকে, রাজুকে এবং ওই যে আমি বললাম আপনাকে যে ওই সময় আমাদের জানা মতে র্যাবের ওখানে আপনার একজন ডাকাত সন্দেহে একজনকে ধরে নিয়ে এসেছে সুন্দরবন থেকে। তো ওই ওই সহ ওদেরকে নিয়ে গেছে। ওদেরকে আমি এরপরে আর কখনো ওখানে ফেরত আসতে দেখিনি। কিন্তু পরবর্তীতে যারা ওদেরকে নিয়ে গেছে, যে টিম, ওই টিমের সদস্যরা তো নিয়মিত ডিউটি করতে, ওখানে আপনি একটা লোকের সাথে মানবিক প্রতিদিন আমরা আসলে কথা বলতাম, আত্মনাদ করতাম যে ভাই, তাদেরকে আমরা বলতাম যে ভাই আপনি আমার পরিবারের সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দেন। আমরা বিভিন্ন অফার তাকে দিতাম, যে হয়তো অনেক সময় বলছি যে ভাই আপনি আমার ধর্মের ভাই, বিভিন্নভাবে বলতাম যে ভাই আপনি আমাকে অন্তত আমার আম্মাকে বলেন যে আমি বেঁচে আছি, বা আমার পরিবারকে একটু জানান, কোনো না কোনোভাবে আপনি জানান। পরে তা ওই টিম যাদের সাথে কথা বলতাম নিয়মিত, 2-3 জন যারা নিয়মিত ওই সময় ডিউটি করতো আমাদের ওখানে র্যাবের সদস্য, তারা আমাকে বলছে যে 2 জন লোককে ওখানে ক্রস দেওয়া হয়েছে। তারা বলছে, আমি কিন্তু আপনাকে বললাম যে তারা বলছে আমাকে যে শাওনকে
এবং ওই যে ডাকাত যে লোকটার কথা বললাম তাদেরকে নাকি মানে বলছে যে ওরা তো ক্রস দেওয়া হয়েছে, ওখানে হত্যা করা হয়েছে। কিন্তু আমি রাজুর কথা যখন জিজ্ঞেস করলাম বলছে যে রাজুকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা আমি ওদের মুখ থেকে শুনছি। কিন্তু পরে কি রাজুর কোনো খোঁজ পেয়েছিলেন মানে একটা বিষয় আপনি যখন বের হয়ে আসেন? আমি একটা বিষয় আপনাকে বলি, ওই সময় দেওয়ালে আমি যেই রুমটায় ছিলাম ওই সময় দেওয়ালে আমি ওখানে বেশ কিছু নাম রক্তে লেখা আমি দেখেছি, যে রক্তে দিয়ে লেখা। যেমন আমি আমি ভাইকেও আমি বলছি কিছুদিন আগে, যখন আমি 2015 সালে লাস্টে ফেরত আসি, তখন ভাই ফেরবিটির সাথে আমি পরিবারের সাথে যোগাযোগ করছি, আমি খালাম্মার সাথে দেখা করছি। আমি বলছি ওখানে জন্টু নামে একটা নাম্বার দেখছি, বাংলা লিঙ্ক নাম্বার দেখছি, বাট আমি নাম্বারটা মুখস্থ রাখার মতন মানে ছিল না আমার চেষ্টা। ঝন্টু মানে তরুকুল ইসলাম ঝন্টু, আমি জানি না কোন ঝন্টু। কি লেখা সেখানে? বলছে যে আমি ঝন্টু, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। যদি আমার সাথে এই রুমে কেউ আপনি কখনো আসেন তা আপনি বলবেন যে আমি বরিশালে ছিলাম। এই ধরনের একটা লেখা আমি দেখছি। আর একটা জায়গায় দেখছি আপনার সাগর নামে একটা লেখা ছিল, যে আমি সাগর, আমি আছি। আরেকটা নাম আমার মনে পড়তেছে না, সে এইরকম লেখা ছিল রক্ত দেওয়া, যে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আমাকে প্রায় এখানে আনা রাখা হয়েছে। এই ধরনের লেখা আমি রক্ত দিই আর কি। তাহলে ওই যে ঝন্টু, তার ভাইয়ের নাম কি? তার ভাইয়ের কোনো মোবাইল নাম্বার দিয়েছে? মানে আমি আসলে একটা বাংলালিঙ্ক মোবাইল নাম্বার ছিল, আমি নাম্বারটা আসলে আমি ওই সময় মানে মুখস্থ করার মতন। ওই নাম্বারটা কি আপনি যখন ছাড়া পেলেন এসে ওনাদেরকে বললেন, আপনারা কি তখন ওই নাম্বারটা কি আপনার ছিল না আপনার মায়ের ছিল? না, ভাইয়া বলছে যে এরকম, যে ওখানে লেখা দেখছি এরকম, যে জন্টুর নাম, তেজগাঁও কলেজ জয়েন্ট সেক্রেটারি। মোবাইল নাম্বারটা ছিল, তবে মোবাইল নাম্বারটা অতটা আমার মনে নাই, একটা বাংলা লিঙ্ক নাম্বার ছিল। তা আপনাদের কি কোনো বাংলা লিঙ্ক নাম্বার ছিল? হ্যাঁ, আমি যে নাম্বারটা ছিল এই নাম্বারটাই বাংলা লিঙ্ক নাম্বার, কারণ এই নাম্বারটা ও মুখস্থ ছিল ওর নাম্বার। কারণ এখন মোবাইলের যুগে নাম্বার মুখস্থ জানে, কিন্তু ওই আমার নাম্বারটাই ও মুখস্থ জানতো, যেহেতু সে রাজনীতি করতো, রাজনীতি করতো, তার উপরে বিপদ আপদ আসতে পারে যে কোনো জরুরি মুহূর্তে, এবং আপনি যেহেতু তার ইমিডিয়েট ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সে আপনাকেই খোঁজ করবে। ও আমার ইমিডিয়েট বড় ভাই না, ও আমার বন্ধুর মতোই ছিল। কারণ আমি তেজগাঁও কলেজে ওর আমি একসাথেই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। ও তো ওর সাথে ক্লাস 4 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা। ও আমার বড় ভাই, কিন্তু সম্পর্কে বড় ভাই, কিন্তু আমার বন্ধুর মতন ছিল। কারণ আমি কি করতাম সব ও জানতো, ও কি জানতো সব আমি জানতাম। কারণ ও আমি একই সাথে পড়তাম, একই ড্রেস পড়তাম, একই বই পড়তাম, কারণ ও আমার ক্লাসমেট ছিল। এই জন্য ও আমার মোবাইল নাম্বারটা মুখস্থ জানতো। বলতো, ও আমাকে বলতো যে তোর নাম্বারটা কিন্তু আমার নব্বদ অক্ষরের আছে, যখন লাগবে তোর মিস দিলি তুই বুঝবি যে নামের কোনো সমস্যা আছে, তুই আমার কল দিবি। এই জন্য ভাইয়া যখন বলছে যে একটা বাংলা নাম্বার আছে, তার মানে আমার নাম্বারটাই থাকতে পারে। কিন্তু ভাইয়া তখন তো ওই সিচুয়েশনে নাম্বারটা মনে রাখা সম্ভব না, যেহেতু দুইটা কমন জিনিস পাওয়া গেছে, তেজগাঁও কলেজ পাওয়া গেছে, জয়েন্ট সেক্রেটারি পাওয়া গেছে, জন্টু নাম পাওয়া গেছে, আর বাংলালি নাম্বারটা আমার নাম্বার। মানে এখন আবার আপনারা তো একই সাথে কাজ করতেন, আপনি তো ঝন্টুকে চিনতেন, ঝন্টুকে তো আপনি চিনতেন। যে আমরা নিয়মিত আমরা যখন হরতাল বা বিভিন্ন কর্মসূচি পালন করছি, এমনকি আমি যখন কাশিমপুর 2-এ জেল খেটেছি তখনও আমাদের সহযোদ্ধাই ছিল। আমার গুম হওয়ার আগে যখন আমরা জেল খেটেছি তখনই আমার সাথে ঝন্টু ভাইয়ের সাথে দেখা হইতো। ঝন্টু ভাই গুম হওয়ার ঝন্টু ভাই গুম হওয়ার 3 দিন আগেও আমার সাথে ঝন্টু ভাইয়ের সাথে আমার বাসাও প্রেমবাগান, কাকতালীয়ভাবে, আমি জানতাম না যে। তার মানে তো আপনি ধরেই নিয়েছেন যে এই ঝন্টু বরিশালের আয়নাঘরের ভিতরে যার লেখা, যার পরিচয়, সেই ঝন্টু তো একই ঝন্টু। যেহেতু সাংগঠনিক আপনাদের দলীয় পরিচয় এক এবং তার নামও এক, সেখানে তার ভাইয়ের কথা বলা আছে, মোবাইল নাম্বার দেয়া আছে, অর্থাৎ বাংলা লিঙ্ক নাম্বার মিথুন ভাই ব্যবহার করেন, তো সবই তো মিলে গেল। আমি পরবর্তীতে ঘুম থেকে ফেরত আসার পর আমি আপনাকে বলতেছিলাম যেটা, যে আমি আসার পরে আমি কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করছি। আমি বলছি যে ভাই আপনি একটু বরিশালে যোগাযোগ করেন, বরিশালের আশেপাশে যেই জেলখানাগুলো আছে আপনারা একটু কষ্ট করে জেলখানাগুলোতে আপনি খোঁজ নেন, যে জন্টু ভাই আমি ওখানে থাকতে পারে। আমি সম্ভাব্য যেখানে আমি যেটা মনে হয়েছে আমার, যে ওখানে ঝন্টু ভাইকে ওখানে আমি যেই রুমে ছিলাম, যেই কক্ষে ছিলাম, ওই কক্ষে ঝন্টু ভাইকে রাখা হয়েছে বলে আমি তাদেরকে, আমি তার পরিবারকে আমি আমার ইনফরমেশনটা আমি দিয়েছিলাম। কারণ আমি নাম্বারটা মুখস্থ করার মতন, মানে আপনাকে বলছি যে কারেন্টের হিট আমাকে ওই সময় এতটা দেওয়া হয়েছিল যে আমার মানে কিছু মনে রাখাটা আমার জন্য খুব দুষ্কর হয়ে গেছে, মেমোরি কাজ করছিল না। তো আমার ওই যে আমি তো নিজেই, যখন আপনাকে বলতেছিলাম যে একটু আগে, যখন ওদেরকে সবাইকে নিয়ে যাওয়া হলো তখন আমি শুধু একমাত্র ওখানে আমি একা হয়ে গেলাম। তো আমি তো মানে ওদের বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে গেছিলো, কেউ ছেড়ে দিয়েছে বা মেরে ফেলছে ওদের কথা মতো, বাট আমার তো কী হবে আমি নিজেও জানতাম না। তখন আমি এই পুরো নিজেই মানে আরও দুশ্চিন্তায় পড়ে গেলাম। তো আমি খুব কান্নাকাটি করা শুরু করলাম। তো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি ওখানে, মানে 2 দিন
মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বলছি যে না, আমি কোনো কিছু খাবো না, কারণ যেখানে আমার নিশ্চয়তা না, আমি কী করবো, বাঁচবো না মরবো, আমি তো জানি যে আমিও জানি যে মারা যাবো, 6 মাসের প্লাস হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি। আমি বলছি না, আমি আপনারা আমার বিষয়টা সিদ্ধান্ত নেন, হয় আমাকে মেরে ফেলেন, নাহলে আমাকে ছেড়ে দেন, নাহলে তো একটা কিছু করেন, কিন্তু এভাবে তো আর মানুষ বেঁচে থাকতে পারে না। তো আমি স্টক করে ফেলবো, এমন একটা অবস্থা আমার। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কোথাও কোনো অভিযোগ দিয়েছেন কিনা? কারণ আপনি স্পেসিফিক্যালি বলছেন যে আপনাকে বরিশালে র্যাব 8-এর আয়নাঘরে রাখা হয়েছে, সেখানে কিছু আলামত আছে। তো এটা তো একটা বড় এভিডেন্ট হতে পারে এই ধরনের মামলার ক্ষেত্রে। আপনি অভিযোগ দিয়েছেন কিনা? না, আমার জন্য সবচেয়ে, আমি আপনাকে বলি, আমাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন আমাকে একটা মিথ্যা হত্যা মামলা দিয়ে কিন্তু র্যাব আমাকে, আমি যখন আমি বলতেছিলাম আপনাকে, আমার অসুস্থ হয়ে পড়ার পরে র্যাব যখন দেখতেছেন আমি আসলে শারীরিকভাবে বেশ কিছু অসুস্থ হয়ে পড়ি, তারা প্রাথমিকলি তাদের যে র্যাবের যে ওখানে ডাক্তার ছিল, তারা ওকে আইনে আমাকে যখন তারা দেখে যে আমি আসলে বাস্তবেই অনেক অসুস্থ হয়ে পড়ি, তখন তারা আমাকে ওদিন রাত আনুমানিক আপনার 1:30 থেকে 2টা হবে, তখন তারা আমাকে শেরেবাংলা, বরিশাল শেরেবাংলা মেডিকেলে, আমার ওই রিসিপ্টটাও আছে আপনার, এবং আমাদের বরিশাল তাৎক্ষণিক আমাকে নিয়ে কিন্তু একটা নিউজ হয়েছিল, আমি যেদিন ফেরত আসি তার পরের দিন আপনাকে মেডিকেলে পাঠানো হলো? মেডিকেলে তারা র্যাব দিয়ে তারা আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এবং আমাকে পকেটে 2300 টাকা দিয়েছে। তারা আমাকে 2300 টাকা দিয়ে বলছে যে তোমাকে মেডিকেল ভর্তি করছি, তুমি কালকে সকালবেলা এখান থেকে তুমি তোমার মতন করে চলে যাও। কি শঙ্কা আর কি আশায় বুক বেঁধে আছেন, কি বলবেন? আমরা একদম শেষ প্রান্তে। মানে আমার ধারণা, আমার পরিবার ধারণা, আমার মায়ের ধারণা যে আমার ভাই বেঁচে আছে। আমার মা কন্টিনিউ বলে যে আমার ছেলে বেঁচে আছে। তবে আমার মা সবসময় যে বলে আমার ছেলে জেলে আছে, ফরিদপুর জেলখানায়। মানে তাকে যদি কোনো প্রশ্ন করা হয় যে আমার ছেলে মারা যায় না, তবে আমার ছেলে ফরিদপুর জেলখানায় আছে। জেলখানায় থাকা তো ভালো, কোনো একদিন ফেরত আসবে। কিন্তু আমরা তো জানি না যে কোথায় আছে। কিন্তু আমার মা সবসময়ের জন্য বলে থাকে যে আমার ছেলে মারা যায় না, আমার ছেলে জীবিত আছে, তা ফরিদপুর জেলখানায় আছে। মায়ের আশা এটা আমার মায়ের কথা যে আমার ছেলে বেঁচে আছে, তবে ফরিদপুর জেলখানায় আছে। মামলা করেছেন, কোনো অভিযোগ দিয়েছেন? না, আমরা জিডি করেছি, তখন ওই মুহূর্তে কোনো, কিন্তু গুম কমিশনে তো এখন। হ্যাঁ, আমরা ওখানে আমরা ওই কমিশনে তদন্ত সাবমিটও করেছি। গুড। তাহলে আমরা আজকে এখানে শেষ করি। একটু লাস্ট জি, মানে আমি আপনার যদি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি আমি চাই যে আমাদেরকে যারা অন্যায়ভাবে গুম করেছিল, ওই সময় অন্যায়ভাবে যাদেরকে মানে হত্যা করেছেন, যদি আমাদের কাছে কমিশন প্লাস আমাদের দল যদি আমাকে বলে, আমি এই বিষয়ে কাজ করতে চাই। মানে অবশ্যই আপনি অভিযোগ দিবেন, কারণ গুম কমিশন আহ্বান জানাচ্ছে আপনারা যারা ভিকটিম, আপনারা অভিযোগ দায়ের করবেন। বিএনপি থেকেও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আছে যে তারা অভিযোগ দায়ের করবে, এবং এই ব্যাপারে আপনাদের একটা সেলও খোলা হয়েছে। মায়ের ডাক যে সংগঠন আছে তারাও এটা কোঅর্ডিনেট করছে। আপনারা যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমেই কিন্তু আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। পরবর্তীতে বিচারের প্রক্রিয়াটা সম্পন্ন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি চাইলে কিন্তু অভিযোগ দিতে পারেন। আমরা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমরাও চাই তরিকুল ইসলাম ঝন্টুর মতো দীর্ঘদিন ধরে যারা আয়নাঘরে বন্দি আছে, গুমের শিকার, তারা যেন তাদের পরিবারের কাছে ফেরত আসে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।